সোশ্যাল মিডিয়াতে অতি পরিচিত স্বঘোষিত সেলিব্রিটি মহিয়সী নারী মাল্টিপ্লাগ মাল্টিচোর। তো এই মাল্টিচোরের যে কি ভাব, ভাই রে ভাই, মাল্টিপ্লাগের অহংকার আর ভাবস দেখে তো আমি অবাক। মানে এমন একটা ভাব করে যে ও কোনো মন্ত্রীর বউ, আর ওর শিক্ষার লেভেল হচ্ছে পিএইচডি, যেটা হচ্ছে পিএইচডি থেকেও বড় কিছু যদি থাকে সেটা সে পাশ দিছে। তো খুব চিন্তিত মনে হচ্ছে, বারবার ফোন দেখছে। আমার মনে হচ্ছে যে ওর যে ওই যে দাঁত ফাঁকা বান্ধবী আর বান্ধবীর যে বর, এর সাথে মিলে অবিরাম এরা প্লটিং করছে কিভাবে করে ভিউজ বাড়ানো যায়, টাকা ইনকাম করা যায় এবং সেই টাকা দিয়ে তারা গাড়ি বাড়ি করবে। তো এখন দেখতে পাচ্ছেন যে খুকির পিছনে লেগেছে, নতুন প্রজেক্ট হাতে নিছে মাল্টিপ্লাগ। আর ওইদিকে বলছিল যে তার বড় ভাইয়ের সাথে নাকি তার সম্পর্কটা নষ্ট হয়েছিল কিছুদিন, যার কারণে হচ্ছে ওর বড় ভাই অনেক দিন আসে না। দেখেন ওদের দুই ভাই তার বোনকে কন্ট্রোল করতে গিয়েও হিমশিম খাইতে পারে নাই, কারণ এমন একটা মেয়ে, যেই মানে মেয়ে বললে ভুল বলা হবে, মহিলা, এমন একটা মহিলা যে নিজের জন্মদাত্রী মাকে কন্ট্রোল করতে পারে না, নিজের ভাইদের শাসন মানে না, সেই মেয়েকে নাকি তার স্বামী কন্ট্রোল করবে। আর আমরা ভাবছি, মানে দর্শক ভাবছে যে এই রকম দজ্জাল একটা মহিলাকে নাকি তার স্বামী মারধর করবে আর সে মুখ বুজে সাত যে সব সহ্য করে নেবে। আপনারা বলেন, যাদের মাথায় একটুখানি বুদ্ধি আছে তারা একটু ভাবেন যে এটাকে আদৌ সম্ভব যে মাল্টিচোরকে মারবে আর মাল্টিচোর চুপচাপ সেটা মেনে নিবে। দেখেন খুকি তার ভাইয়ের বউ, চাচাতো ভাইয়ের বউ, তাই না? সে খুকির সঙ্গে সে কী ধরনের দুর্ব্যবহার করছে, কী ধরনের খারাপ আচরণ করছে। 3-4টা ভিডিও খুকিকে কিন্তু অনেক আঘাত দিয়ে করছে এই মহিলা। তো সেখানে এই মহিলাকে তার স্বামী মারধর করবে আর মহিলা ছেড়ে দিবে, এটা আমি অন্তত বিশ্বাস করি না। ঠিক আছে, তো এবার আসি হচ্ছে যে এই যে ওর যে দাঁত ফাঁকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এরা যে কিছু দল, তো এই দাঁত ফাঁকা গ্রুপ আর তার বেকার স্বামীটা মিলে কিন্তু ইউটিউবটাকে একেবারে নোংরা ড্রেন বানিয়ে ফেলছে। সাথে তো আছেই যাদেরকে নিয়ে বলছে। তো এদের তো নিজেদের কোনো কন্টেন্ট নাই, ব্লগিংয়ের নামে জিরো। যদিও ব্লগিং চ্যানেল খুলছে, কিন্তু ওরা কিন্তু আসলে সমালোচনা বা রোস্টিং বা ব্যক্তিগত মানুষের ব্যক্তিগত জীবনের সিক্রেট বেঁচে খাচ্ছে। হ্যাঁ, কারো বউকে নিয়ে আসতেছে, কার বউ 5টা বিয়ে করছে, কার বউর কল রেকর্ড, এগুলো মেনলি ওরা ছাড়তেছে। ঠিক আছে, দেখেন এই যে রিমো মেয়েটা প্রেগনেন্ট, অথচ তার স্বামীটা নিষ্কর্মা, বেকার। যে আমরা যে বাবুকে বলি যে বাবু কামলা বেকার হ্যান ত্যান, বাবু কামলার মধ্যেও যথেষ্ট ম্যাচুরিটি আছে। বাবু কামলাকে কখনো দেখি নাই এরকম বউয়ের সাথে বসে 10জন লোককে গালাগালি করতেছে। আর এখানে এর নিষ্কর্মা বেকার স্বামী কিন্তু প্রতিনিয়ত করতেছে। তো এখন ওদের টাকার দরকার, সেটা আপনারা বুঝতে পারছেন, যেহেতু প্রেগনেন্ট। তো সেই জন্য এদেরকে এখন কি করতে হচ্ছে, বিভিন্ন রকম, ওরা জানে যে দর্শকরা মুখে যতই বলুক আপনারা এটা ঠিক করছেন না, আপনারা এই করছেন না, আপনারা ভালো করছেন না, নিজেদের ভিডিওতে ফিরে যান, কিন্তু আলটিমেটলি দর্শকরা কিন্তু কাদা ছোড়াছুড়ি দেখতে বেশি পছন্দ করে। আর মানুষের এই সাইকোলজিটাকে ওরা ক্যাশ করছে, মানে ওরা সেটাকেই ধরে নিচ্ছে। যে দেখেন এর ভিডিও ছেড়ে দিচ্ছে, ওর কল রেকর্ড ছেড়ে দিচ্ছে, দুই পক্ষ থেকে, এক পক্ষ শুধু না, দুই পক্ষ থেকে ছাড়তেছে। আসলে দিন শেষে দুনিয়াটা কিন্তু টাকার পিছনেই ঘুরছে। টাকা মানুষকে এতটাই মরিয়া করে ফেলে যে একজন আরেকজনের গোপন তথ্য ফাঁস করে তারা নিজেদের রুজি ইনকাম করছে। আর জ্বলন্ত উদাহরণ আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন, মাল্টিরিমো আর মাল্টিরিমনের বানর স্বামীটা। আর এবার আসি যে কিছু কিছু মানুষ ফতোয়া দেয় যে ইউটিউবের টাকায় কোরবানি দিলে হারাম। ঠিক আছে, তো সেরকম মানুষরাই আবার দেখবেন যে কয়েকটা চ্যানেল দিনে 4-5টা ভিডিও দিচ্ছে, অনেক টাকা ইনকাম করতেছে। তাহলে কোরবানি দিলে যদি হারাম হয়, তাহলে সেই টাকা দিয়ে যদি নিজের সংসার চালায় সেটাও হারাম, এটা দিয়ে যদি বাড়ি করে সেটাও হারাম, গাড়ি কিনে সেটাও হারাম, বাচ্চাদের খাওয়াচ্ছে সেটাও হারাম। তাহলে সেই যে এতগুলো ভিডিও দেয় দিনে 4-5টা করে এবং এতগুলো চ্যানেল, সেখান থেকে যে টাকাগুলো আসে সেই টাকাগুলো দিয়ে সে কী করে? এটা একটা প্রশ্ন না, যে
তুমি ফতোয়া দিচ্ছ যে ইউটিউবের টাকায় কোরবানি দিলে কোরবানি হবে না, তাহলে ইউটিউবের টাকায় তুমি যদি তোমার বাচ্চা পালো, ইউটিউবের টাকায় যদি তুমি বাড়ি করো, ইউটিউবের টাকায় যদি তুমি গাড়ি কিনো, সেগুলিও তো হারাম, সেগুলিও তো হালাল হচ্ছে না। তাহলে কোরবানিটাকে কেন বারবার ধরা হচ্ছে? কোরবানি কবুল করার মালিক আল্লাহ। মানুষের মনের উপরে, নিয়তের উপরে ভিত্তি করে কিন্তু কোরবানিটা কবুল করবে। তো সেখানে আমরা বলতে পারি না যে এর কোরবানি হবে না, তার কোরবানি হবে না। তো কথা হচ্ছে যে যে পরহেজগার, তাহলে সে কিন্তু এই ইউটিউব থেকে টাকাই ইনকাম করতো না, বা সেই টাকা নিজের ছোঁয়ার সাহসও করতো না। সেই টাকা দিয়ে সে কী করতো? সেই টাকা সে দুস্থদেরকে দিয়ে দিত, বা বলতে পারেন যে চ্যারিটি করে দিত, ডোনেশন করে দিত। তাহলে আমি যদি সেগুলি না করি, তাহলে আমার এই ফতোয়া দেওয়ার কোনো মানে নেই। আমি যদি নিজেই ইউটিউবের টাকা খাই, বাচ্চাদেরকে খাওয়াই, বাড়ি করি, গাড়ি করি, তাহলে আমার এই ফতোয়া দিয়ে লাভ আছে? লাভ নাই। ফাতেহা নাজদিনকে দেখেন, এই ইউটিউবের টাকা দিয়ে কিন্তু ফাতেহা নাজদিন ঢাকাতে ফ্ল্যাট কিনছে, তাহলে ওর ওই টাকাটা কি? তারপরে ফাতেহা নাজদিন এই টাকা দিয়েই দেশে যাচ্ছে। হ্যাঁ, ফাতেহা নাজদিন যেটা করছে, পাশাপাশি একটা বিজনেস শুরু করছে, কিন্তু ওর মেইন টাকা কিন্তু ইউটিউব থেকেই আসে। আর ওর যে স্বামী, ওর স্বামী মনে হয় না খুব বেশি বেতন পায়, কারণ দেখেন ওর স্বামী কিন্তু সহজে দেশে যায় না, সব সময় পড়ে থাকে। নিয়ে এত কষ্ট করে বাড়ি করছে, সেই বাড়িটা পর্যন্ত সে দেখতে যায় নাই। নিজের বাবা মাকে নিয়ে আসছে, ওইটুকুই, নিজে কিন্তু দেশেও যায় না, বাচ্চাকে নিয়ে এখানেই থাকে। আর টাকা পয়সা যে খুব একটা খরচ করতো না, সেটা তো আমরা ফাতেহা নাজদিনের, যখন ও প্রথম দিকে ইউটিউব চ্যানেল শুরু করছিল, তখন থেকে দেখতাম যে ওদের অবস্থা তখন খুব একটা ভালো ছিল না, বাসা বাড়িতে খুব একটা ভালো ফার্নিচার ছিল না, ভালো কোনো কিছু ছিল না, ওরা বাইরে কখনো ভালোভাবে খেতে যেতে পারতো না, কারণ সেই পরিমাণে টাকা ছিল না। কিন্তু এখন দেখেন অহরহ ফাতেহা নাজদিন কিন্তু যাচ্ছে। ফাতেহা আগে বলতো যে তার লজ্জা লাগে বাইরে গিয়ে ভিডিও করতে, সেজন্য ও বাইরে কোনো ভিডিও করতো না, ও বাসায় বসে বসে কথা বলতো। কিন্তু এখন দেখেন ফাতেহা নাজদিন কিন্তু বাসার বাইরেই বেশি ভিডিও করে। শপিং মলে গেলে প্রায় প্রতিদিনই দেখবেন ওর ভিডিওগুলিতে শপিং মলের দৃশ্য থাকে, খাওয়া খেতে গেছে সেসব থাকে। এখন ওর সেই লজ্জা ভেঙে গেছে। সবচেয়ে বড় কথা কি জানেন? যে এই মেয়ের জীবনের মানে কালো অধ্যায় ইউটিউবে চলে আসছে, সেটার পরেও যদি কারোর মধ্যে লজ্জা না হয়, তাহলে তার আর কখনোই লজ্জা হবে না, তার লজ্জা ভেঙে গেছে। আর দেখলাম যে সেদিন ওর ভিডিও আমি খুব একটা দেখি না কেন, ও খুব ন্যাকামি করে। মা বেঁচে থাকতে তুই বলতি খালি মা এই পারে, মা সেই পারে, মা হ্যান পারে, মা ত্যান পারে। এখন মা মারা যাওয়ার পরে এই যে ক্যামেরায় এসে বা ভিডিওতে এসে বা ব্লগিংয়ে এসে এই যে মায়া কান্না ও দেয়, মা চলে যাওয়ার পরে এই হলো, মা চলে যাওয়ার পরে সেই হলো, মায়ের সেই কথা মনে পড়ে গেল, মার এই কথা মনে পড়ে গেল। আচ্ছা, এগুলো বলে কী লাভ? এগুলো কি মাকে বিক্রি করা না? এগুলো ইউটিউবের কাছে এসে বলে কী লাভ? এগুলো তো মানুষের ভিতর থেকে জেনুইন অনুভূতি। এই অনুভূতিকে কেউ বিক্রি করে? কিন্তু ওরা কিন্তু বিক্রি করে, বিশেষ করে ফাতেহা বিক্রি করে। তো এই হচ্ছে ব্যাপার। তো আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, যেখানেই আছেন নিরাপদে আছেন। অনেক গরম, মানে গরমে মানে কি বলবো, এটাকে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। রান্নাঘরে গিয়ে কিছুক্ষণ কাজ করলে হাঁসফাঁস লাগতে থাকে। আমার কিন্তু গরম কম, শীত বেশি, মানে আমার ঠান্ডা লাগে বেশি। আমার সেই ছোটোবেলা থেকেই অভ্যাস যে আমি সব সময় গরমের মধ্যেও গায়ে কিন্তু কাঁথা টেনে রাখতাম। আমার মনে হতো কি যে এটা আমাকে একটা নিরাপদ ফিল করতাম আমি এই কাঁথাটা দিয়ে। কিন্তু এখন এমন গরম আসছে, আমাকে সবাই বলতো যে আমরা বিশ্বাস করতে পারি না যে গরমের মধ্যেও আমি বসে আছি ফ্যান ছাড়া, বা এয়ারকন তো ছাড়িই না আমি। হ্যাঁ, আমি এয়ারকনই ছাড়ি না বলতে পারেন। এবং এই গরমের মধ্যেও আমাদের বাসায় কিন্তু এয়ারকন ছাড়া হয় না, আর আমরা ন্যাচারাল বাতাসটা খুব বেশি পছন্দ করি। কিন্তু এই কয়েকদিন ধরে এখন হচ্ছে জুন মাস চলে আসছে, কী পরিমাণে যে গরম বলবো, আমার মনে হয় শুধু আমাদের এখানে, সারা পৃথিবীতে কিন্তু আপনার এই ওয়েদারের পরিস্থিতি কিন্তু খুব খারাপ। সবার কাছ থেকে শুনতেছি, বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, কোন জায়গায় না, সবাই বলছে গরম গরম গরম, সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে গরমে। তো এই গরমে সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে পানি খাবেন, নিজেকে ডিহাইড্রেট রাখবেন।
রোদে কম যাবেন এই সময়টাতে। আর অবশ্যই নিজেদের বাচ্চাদের দিকে তো অবশ্যই মানে বেশি বেশি করে যত্ন নেবেন, ওরা ঠিকমতো পানি খাচ্ছে কি না সেটা খেয়াল করবেন। আর বেশি বেশি করে এই যে পানি জাতীয় ফলগুলো যেমন তরমুজ বলেন, আর কি কি আছে, তরমুজই তো বেশি এই সময়টাতে গরমের মধ্যে। আর তো আছে আমাদের যে মৌসুমি ফলগুলো আসছে, তালের শ্বাস, তারপরে হচ্ছে আপনার ম্যাঙ্গো, লিচু, লিচুতেও কিন্তু অনেক পরিমাণে পানি আছে, অনেক রসালো ফল। তো এইসব জিনিসগুলো বাচ্চাদেরকে খাওয়াবেন। আর অবশ্যই গোসল তো করতেই হবে, না হয়তো শরীরের 12টা বেজে যাবে যে পরিমাণে ঘাম হচ্ছে মানুষের। তো চলেন শুরু করি। এদিকে পদ্মার চরের বাহিনী কিন্তু অলরেডি পাবনাতে পৌঁছে গেছে। আগামীকাল কিন্তু ওই শিনের জন্মদিন, তো সেদিকে তানজিলাও নিজেকে গোছাচ্ছে সব কিছু। আর যাই হোক, যেটা দেখলাম যে এই যে বিল্লু গেল, নাহার গেল, তাই না, বিল্লুরও কিন্তু চাচাতো বোন তিশা, আবার বাবুরও চাচাতো বোন তিশা, আর মিমের তো আপন বোন। এদিকে বিল্লু কিন্তু আরেকটা সম্পর্ক মিমের সাথে, সেটা হচ্ছে তার শ্বশুরবাড়ির তার ভাসুর। তো যেহেতু সে ভাসুরকে নিয়ে গেছে, সেখানে ওদের কিন্তু দায়িত্ব যে কি বলবো এটাকে, আপ্যায়ন করা বা তাদের দেখভাল করা, তাই না। কিন্তু মিমের সেদিকে কিন্তু কোনো ভ্রুক্ষেপ নাই, বাবুকেও তা দেখলাম না। নিজেরা মানে নিজেদের মতো করে ক্যামেরা অন করে গপাগপ গিলছে। মানে ভাসুর বলেন, ভাসুরের বউ বলেন, কারো দিকে কিন্তু ওদের তাকানোর সময় নাই, কারণ ওরা সবসময় নিজের পেট পূজা করতেই ব্যস্ত থাকে। আর ওইদিকে বাবুকে দেখলাম যে গাছ থেকে লিচু পেড়ে আনছে। নাহার কিন্তু সামনেই দাঁড়ানো ছিল, নাহার ভিডিও করছিল। তো লিচুগুলো বেশি লিচু না, অল্প কিছু লিচু এনে সে মিমকে বলছে যেটা মিমের জন্য রেখেছে সে। মানে কি লেভেলের ছোট লোক! মানুষের তো চক্ষু লজ্জা বললে একটা জিনিস আছে, তাই না। এটা যেমন বাবুর চাচাতো বোন, এটা কিন্তু বিল্লালেরও চাচাতো বোনের বাসা। তো তাহলে লিচুর উপর কি শুধু বাবুর একার অধিকার? নাহার বা বিল্লুর কি কোনো অধিকার নেই? তাহলে এই যে নাহার যে দাঁড়ায় আছে, তার সামনে যে সে লিচু তার বউকে বলছে যে লিচু তার জন্য নিয়ে আসছে, কতটা ছোট লোক হইতে পারে? মানে বাপের জন্মে লিচু দেখে নাই ওরা। তারপরে দেখেন যে নাহার একটা খুঁজে লিচু নিছে এবং সেটা পচা ছিল। তারপরে সে আবার চাইলো যে আমার এটা তো পচা, আমার কপালটাই খারাপ, আমি আরেকটা নিই। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো কিন্তু নাহারের মনে দাগ কেটে থাকবে। প্রথম দেবরের সাথে আসা এবং সেখানে তার সঙ্গে কী করা হয়েছে, এগুলো কিন্তু মানুষের মনে দাগ কেটে থাকে। তো সেটা কিন্তু বাবুর মন গলে নাই, হয়তো বা একটা দিচ্ছে, কিন্তু বাবু কিন্তু লিচুগুলি নিয়ে দৌড় দিল একটা ইকরাকে খাওয়াবে বলে। মানে আমার কাছে অবাক লাগে যে অন্য একজনের মনে কষ্ট দিয়ে বা মুখের গ্রাস কেড়ে নিয়ে নিজের বাচ্চাকে খাওয়ালে সেই বাচ্চার কি কখনো ভালো হয়? মানে এদের মতো মানুষদেরকে আসলে কি বলবো বলেন, এরা সবার আগে হচ্ছে নিজের পেট, মেহমান গোল্লায় যাক, এদের কোনো শিক্ষা নাই, পারিবারিক কোনো শিক্ষাই নাই। তো এবার আসি হচ্ছে তিশা, তো দেখলাম যে চেহারাটা কালো করে বসে আছে, খোঁচাখুচি তো আছে, এটা তো তার পলিসি। সে যেখানেই যাবে সেখানেই কিন্তু সে এরকম করেই থাকে, তাই না। অন্যের বাসায় গেলে সে খুব আতিথেয়তা আপ্যায়ন সে পছন্দ করে, কিন্তু নিজের বাসায় আসলে কিন্তু সে মানুষকে আতিথেয়তা করতে পছন্দ করে না। হ্যাঁ, আর মাল্টিচোরও এসে হাজির। মাল্টিচোর দেখলাম এখানে বসে থাকে, সেখানে বসে থাকে, রাজ্যের চিন্তা ওর মাথায় মধ্যে ভর করে আছে। তো একটা জিনিস দেখেন যে এই যে বদার সাথে মাল্টিচোরের একটা সম্পর্ক ছিল, ঠিক আছে। তো এর আগে যখন রাজ আসছিল তখন কিন্তু আমরা দেখছি রাজ কিন্তু ওদের প্রোগ্রামে জয়েন করে নাই। যে তানজিলার একটা হলুদের প্রোগ্রাম ছিল, মানে এঙ্গেজমেন্ট না, সরি, ওদের বিয়ের পরে ওই যে বিবাহ বার্ষিকীর একটা হলুদের প্রোগ্রাম করছিল, ওখানে কিন্তু যায় নাই। কেন যায় নাই জানি না, কি মাল্টিপ্লাগ কি বাপ্পির সাথে বেশি ঘষাঘষি করছিল সেটা রাজ সহ্য করতে পারে নাই, আমি ঠিক জানি না। তো যাই হোক, তো দেখেন মালতিচোর আসলো, আর কথা হচ্ছে যে এদের কি অবস্থা, যে মালতিচোরের সাথে বাপ্পির একটা রিলেশন ছিল, তাহলে সেই পুরানো প্রেমিকাকে কোনো বউ কি বাসায় মানে দাওয়াত দেয়? বা যতই হোক মামাতো চাচাতো ফুফাতো, কেউ কিন্তু এগুলো ইয়ে করে না, অ্যালাউ করে না। কিন্তু এরা জানি কেমন, এদের কাছে না কেমন জানি সম্পর্কগুলি কেমন ঠুনকো,
সম্পর্কের কোনো ওদের ভিত্তি নাই। হ্যাঁ, তো মালতিচোর এসেই কিন্তু বদার সাথে হ্যান্ডশেক করলো। আর বদার রুচির কথা কি বলবো, বদার যোগ্যতা এই পদ্মার চরে কিন্তু সীমাবদ্ধ। এই পদ্মার চরের যত নারী আছে, মাল্টিপ্লাগ, মিম, সাবিনা, এদের বাইরে অন্য কোনো নারীকে গিয়ে শোষণ করার ক্ষমতা কিন্তু বদার নাই। অন্য কোনো ভদ্র পরিবারের মেয়ের কাছে গেলে সোজা জুতার বাড়ি খাবে, এটা কিন্তু বদা ভালো করেই জানে। আর বদার রুচি তো এদের মধ্যেই সীমাবদ্ধ। বদার রুচি যদি ভালো হতো তাহলে বদা কি তিশার মতো একটা মহিলাকে কোনোদিনও বিয়ে করতো আর এই মিম সাবিনাকে শোষণ করতো? কখনো না। তো সেই রকম লেভেলের বলেই কিন্তু বদা এই রুচির লেভেলটা কিন্তু এদের মধ্যেই সীমাবদ্ধ আছে, অন্য কোনো মেয়েকে শোষণ করতে যেতে পারে নাই। এই বাড়িরই সব কিছু, এই বাড়ির প্রত্যেকটা মেয়েকেই সে শোষণ করার চেষ্টা করছে। আর এতে মদত যোগাইছে তার বউ। মায়ের মুখ দিচ্ছে ঠিক আছে, কিন্তু দিন শেষে আবার এই বউ জামাইয়ের সাথে কিন্তু থাকছে। তো এবার আসি সাবিনার কথায়, যে আপনারা সবাই বলছেন যে আপনারা বেশিরভাগই বিশ্বাস করছেন যে ওই যে একজন যেটা বলছে যে বিয়ে করে ফেলছে। হ্যাঁ, তো উনি যেভাবে বলছে সেটার জন্য তো অবশ্যই। আর আরেকটা হচ্ছে যে উনি কিন্তু আগে আমি ওনার ভিডিও দেখতাম, তো উনি একমাত্র ছিল যে কিনা এই তিশা পরিবারদেরকে আচ্ছা মতো মানে করছে, বাস দিতে পারছে। এবং বাস দিতে পারছে বলে তিশা ফ্যামিলি কিন্তু ওনার পিছনে অনেক লাগা লাগছিল। তারপরে উনি মাঝখানে অনেকদিন ভিডিও দেয় নাই। মাঝখানে আবার যখন উনি ফেরত আসছে তখন কিন্তু আবার উনি একটু উল্টা পাল্টা ধরনের দিচ্ছিল আর কি, টাইটেল থাম্বনেল দিচ্ছিল, যেটা আসলে বাস্তবতার সাথে কোনো মিল খুঁজে পাচ্ছিলাম না। তবে উনি যে কথাটা ভিডিওতে বলছে যে বিয়ে হয়ে গেছে, বিয়ে করে ফেলছে, হলে হতেও পারে। হ্যাঁ, কারণ তিশাকে আমরা দেখতেছি তিশার বোনদের সাথে এত নোংরামি করার পরেও তারা কিন্তু আবার তিশার বাসায় আসতে পারতেছে। তো সাবিনা কিন্তু তারই বোন, সাবিনা কিন্তু তিশারই বোন। তো এটাও করতে পারে, এতে কিন্তু অস্বাভাবিকতা কিছু নাই। তবে এতটা সাবলীল থাকবে সেটা দেখে আমার আসলে মনে হচ্ছে না যে আরিফ অলরেডি বিয়ে করে ফেলছে। তবে একটা জিনিস কি অবাক লাগে যে এদের এত এনার্জি কোত্থেকে আসে। এদের কাছে নিজেদের আনন্দ ফুর্তি এছাড়া আর কোনো কিছু ম্যাটার করে না। এদেরকে আপনারা কয়দিন বাসায় দেখেন, এদের দিকে যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আজকে এই প্রোগ্রাম, কালকে সেই প্রোগ্রাম, আজকে বাপের বাড়ি, কালকে শ্বশুর বাড়ি, পরশু ঠাকুর বাড়ি, তরশু আরেক বাড়ি। মানে নিজেদের বাচ্চাগুলোর যে একটু দম ফেলার সময় দিবে সেই ফুরসত এদের নাই। নিজেদের বাসায় যায়, নিজেদের বাসায় বলতে যেখানে তারা সংসার পেতেছে, হ্যাঁ, নামকাওয়াস্তে, সেখানে বড়জোর 1-2 দিনের জন্য গিয়ে একদিন ঘর গোছায়, 2 দিন রান্না করে, তো 4 নাম্বার দিনে আবার পোটলাপাটলি বেঁধে ক্যামেরা হাতে রাস্তায় নেমে পড়ে। এদের কি ঘর সংসার বলতে কিছু আছে বলেন? রীতিমতো যাযাবর। তো এই যে লাইফস্টাইল, এটার কারণে সাবিনার জীবনটা কিন্তু আজকে পুরা নড়বড়ে হয়ে গেছে। ওর স্বামীর সাথে ওর দূরত্বটা এত স্পষ্ট যে কোনো অন্ধও কিন্তু বুঝতে পারবে। তো ওর হাজব্যান্ড যে হাসে সেটাও কিন্তু মেকি হাসি, ভিতরে যে একটা অশান্তি সেটা লুকানোর একটা ব্যর্থ চেষ্টা। তো এই যে আরিফ ছেলেটা, আরিফ কিন্তু বয়সে সাবিনার চেয়ে ছোট, ইয়াং। ওর কিন্তু সামনে পুরো জীবনটা পড়ে আছে। ও চাইলে একটা ভালো মেয়ে বিয়ে করতে পারে, সংসার করতে পারে। হ্যাঁ, বিয়ে হয়তো করে ফেলছে, ঠিক আছে, এবং সেটা সাবিনাও হয়তো জানে। সাবিনার মতো বউকে কেউ কখনো চায়? কোনো মানুষ চায় না, সুস্থ স্বাভাবিক মানুষ কখনোই চাইবে না। এই যে টোটো করে ঘুরে বেড়াচ্ছে, মানে কোনো সুস্থ মানুষই চাইবে না। যে মেয়ে নিজের ঘরে স্থির থাকতে পারে না তাকে নিয়ে সংসার করা কোনোভাবেই সম্ভব না। নিজের বাচ্চাগুলির কথা চিন্তা করেন। এই যে মরিয়মের মাথা ভর্তি উকুন, মেয়েটা মাথা থেকে হাত নামাতে পারে না। সেখানে মরিয়মকে যে একটু বসে একটা উকুনের চিরুনি কিনে ওকে যে চুলটা আঁচড়িয়ে উকুনগুলো ফেলে দিবে বা উকুনের ওষুধ লাগিয়ে মেয়েটাকে যে একটু হেল্প করবে, সেই সময়টুকু নাই। আমি সেদিন দেখলাম যে এতই অপদার্থ মা, এতই কুলাঙ্গার মা যে মিম বাধ্য হয়ে
এই মরিয়মের জন্য উকুনের চিরুনি কিনছে, তাহলে বুঝেন যে এই মহিলা আসলে কি করে। সে তার স্বামীকে বাড়িতে ফেলে টোটো করে ঘুরে, তার বাচ্চাগুলি উকুনের কামড়ে অতিষ্ঠ, এদেরকে একটা উকুনের চিরুনি কিনে দিচ্ছে না। মরিয়ম স্কুলে টিফিন ঠিকমতো খেতে পারে না, হাতে ঠিকমতো টাকা দেয় না, টিউশনে ঠিকমতো যেতে পারে না মেয়েটা। তো আর ছোট ছোট বাচ্চাটার কথা তো দেখছেন, অবস্থা তো দেখছেন, শুকাতে শুকাতে ওর গলার দিক দিয়ে জামা নিচে নেমে যাচ্ছে, কোনো দেখভাল নাই। তখন তখন যেখানে সেখানে দৌড়াচ্ছে। এই যে ওরা পাবনার দিকে যাচ্ছে, দেখলাম রেল লাইনের উপরে বাচ্চাটা দৌড় দিয়ে চলে যাচ্ছে। ট্রেনের নিচে পড়লে কার কার কী হতো বলেন তো? সাবিনার কি কোনো ভ্রুক্ষেপ আছে? আর মানে দেখলাম যে এই ছোট বাচ্চাটার দায়িত্ব নিচ্ছে হচ্ছে কে? মরিয়ম। মরিয়ম ওকে সাবধান করছে, মরিয়ম ওকে টেনে ধরছে, আর মা অপদার্থের মতো ঘুরে বেড়াচ্ছে। তো সেখানে ছোট ছোট বাচ্চাদের নিজেদের দায়িত্ব নিজেই নিতে হচ্ছে। আর সাথে যে গেছে ওই যে অপদার্থ একটা মামা তো নিজের 2 বাচ্চা সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে, কারণ মামি তো আরামসে 5 জায়গায় বসে আছে। হ্যাঁ, সে তো অসুস্থ করে 5 জায়গায় আর দাঁত কেলায়, শুধু এইটুকুই ওই মহিলা করে। ওই মহিলার লাইফেও অশান্তি, কারণ মহিলাকে বুঝতেই পারতেছেন যে তাকে পরিবারের কাউকে অপমান করে তারপর তাকে টাকা ইনকাম করতে হচ্ছে। ওইদিকে তার স্বামী অকর্মা, ওইদিকে বাচ্চা 2টার দায়িত্ব নেওয়ার মতো স্বাস্থ্য তার নাই। হ্যাঁ, তাহলে সে কী করবে? ওই 2টা বাচ্চার দায়িত্ব ওই ভাদাইম্মাকে দেওয়া হয়েছে। তো ভাদাইম্মা নিজের বাচ্চা মানে একটারে সামলাবে না 2টারে সামলাবে? তো সেখানে বোনের বাচ্চা সামলানোর তো প্রশ্নই আসে না। এবার আসি, আমি খুব অবাক হয়ে গেলাম যে একটা সাধারণ মেয়ে যখন জানতে পারে যে তার স্বামীর সাথে অন্য কোনো মেয়ের সম্পর্ক আছে, বা তার স্বামী গোপনে আরেকটা বিয়ে করেছে, সেটা রটে গেছে, তো সেই মেয়ের মানসিক অবস্থা কেমন হওয়ার কথা? মন ভেঙে যাওয়ার কথা, কান্নাকাটি করার কথা, বা নিজের সংসারটা টিকানোর জন্য ওইখানেই মাটি কামড়ে পড়ে থাকার কথা। কিন্তু হাতির কী অবস্থা দেখেন, সে সব কিছু জেনেও কিন্তু স্বামীকে একা ফেলে আবার পোটলাপাটলি বাচ্চা কাচ্চা নিয়ে সে কিন্তু পাবনা যাচ্ছে বেড়াতে। মানে স্বামী অন্য মেয়ের কাছে চলে যাচ্ছে, হ্যাঁ, আর ও সেটা ফাঁকা মাঠ ছেড়ে চলে আসছে। কীরকম ওর 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 চিন্তা ভাবনা, মন মানসিকতা গেলে একটু আমার কাছে খুব অবাক লাগে। হ্যাঁ, আর আরিফ কিন্তু অনেকটাই মানে দায়িত্বহীনভাবে চলাফেরা করে। আমরা অনেক দিন দেখেছি যে সাবিনা কিন্তু এ বাড়ি থেকে ওই বাড়ি ভ্যানে করে একা একা আসে, ওই রাব্বিকে মাঝে মাঝে ও হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করে হয়তো সাথে নেয়, বা আমার কাছে মনে হয় রাব্বিটা কিন্তু ওকে ফিল করে, বাচ্চাগুলিকে ফিল করে, যেটা কিন্তু আরিফের মধ্যে নাই। হ্যাঁ, তো আমার কাছে অবাক লাগে যে একটা মহিলা, তার সংসার ভেঙে যাচ্ছে, দেখেন যা রটে তার কিছু তো বটে। তো যখন এরকম একটা কথা শোনার পরেও দিব্যি সাবলীলভাবে, ওকে দেখে আপনি বুঝতে পারছেন কি একবারও যে ওর মন খারাপ না? ও দিব্যি মহাসুখে আছে। তো ওখানে একজন কমেন্ট করছে যে আপনি এত কিছুর পরেও আপনার স্বামীকে নিয়ে গেলেন না, তখন সেখানে সে খুব ড্যাম কেয়ার ভাব নিয়ে লিখছে, কেন যাবে? ওর ব্যবসা আছে না, ব্যবসা রেখে যাবে নাকি? মানে এই সান্ত্বনা ও নিজেকে দিতে পারে, কিন্তু আমাদেরকে দিলে এটা চলবে না। হ্যাঁ, আমার যদ্দূর মনে হচ্ছে ও অলরেডি ওর স্বামীর সমস্ত কুকীর্তি জানে। আর একটা ভিডিওতে ও বলছিল, আমার মনে আছে, যে আপনি নাকি আমি না থাকলে আপনি নাকি অন্য মেয়েদের সাথে থাকেন। আবার বলতেছিল যে আপনি এর আগের বার দুষ্টুমি করছেন, এবার কিন্তু দুষ্টুমি করেন না। তার মানে ও অনেক কিছু জানে, জেনেও ও ফাঁকা মাঠে সব কিছু ছেড়ে দিছে। আসলে কি জানেন, ওর কোনো উপায় নাই। আমার যদ্দূর মনে হচ্ছে যে ও সব কিছু জেনেও ও কিন্তু আরিফকে ঠিক করতে পারছে না, আর যার কারণে ঘরে ঘরে ওর মারধর হয়, আরিফ বের হয়ে যায় এবং সাবিনা বাচ্চা নিয়ে বাপের বাড়িতে চলে যায়। বুঝতে পারছেন? তো যার কারণে হচ্ছে এই ধরনের সমস্যা হচ্ছে। আর এরকম একটা বউয়ের সাথে কোনো মেয়েকে, কোনো পুরুষ থাকতে চাইবে না, যার একদিন নিজের সংসারে তো 10 দিন বাপের সংসারে, কোনো দিনও ওইটা ভালো থাকে না। আর আমার যদ্দূর মনে হয় সাবিনার সংসারে না থাকার পিছনে কারণ হচ্ছে যে ওর অশান্তি, ওর শরীরটা কিন্তু অনেক ফুলে গেছে। ও
ও রান্নাবান্না করতে পারে না, ও খুব অলস। ওকে দেখবেন ও কিন্তু প্রসেস জানে কিভাবে অন্যকে দিয়ে কাজ করাতে হয়, যেটা কিন্তু ওর মা কোহিনুর বেগম জানে না। এই যে বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে ও কিন্তু কোনো কাজ করে নাই। ও ওর চাচাতো ভাইকে নিয়ে আসছে ফ্রিজ ঠিক করার জন্য, ভাবিকে লাগাইছে আচার ঠিক করার জন্য।